আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না গেলে উদ্দেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনার প্রয়োজন আছে বললেন আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানের সব ডিজিটাল তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসিকে ট্রাইব্যুনালে নির্দেশ। শহীদ মীর মুগ্ধ ও জামায়াত নেতা ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় পরিবারের মামলা। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কারাগারের সামনে হাজারো নেতাকর্মীর ফুলের শুভেচ্ছা, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। দেশের 90% মানুষ জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায়, জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার। এবং পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের পণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ক্ষুদ্র নিগোষ্ঠী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। বুধবারের হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঐক্যবদ্ধভাবে জুলাই গণঅভ্যুত্থানের সনদ ঘোষণা করা না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একতাতেই জুলাই বিপ্লবের সরকারের জন্ম, একতাতেই শক্তি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্য সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন, তবে কালেক্ষেপণ করা হবে না। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সর্বদলীয় বৈঠক। তাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে যোগ দেন দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অংশ নেন ঘোষণাপত্রের প্রধান দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। এ সময় বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকারের জন্মই হয়েছে ঐক্যের মাঝখানে, এর মাধ্যমেই এর সৃষ্টি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। তিনি জানান, এককভাবে এই ঘোষণাপত্র কখনো সম্ভব নয়। ছাত্ররা শুরুতে এটা না বুঝলেও পরে তারা বুঝতে পারে। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। বলেন, বৈঠক থেকে এখনো ঘোষণাপত্র নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এটা নিয়ে তাড়াহুড়া না করার তাগিদও দেন কেউ কেউ। সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা, যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি। ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে। তাড়াহুড়া করে জানতানো প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। এ সময় ঘোষণাপত্র যেন কোনো ধরনের অনৈক্যের সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই ইস্যুতে সকলে ঐক্যমতে পৌঁছেছে বলে জানায় জাতীয় নাগরিক কমিটি। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। তবে শুরু থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে গত 31 ডিসেম্বর সরকারকে 15 দিনের আলটিমেটামও দেয় তারা। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সম্পর্কিত সব ডিজিটাল তথ্য সংরক্ষণ নিশ্চিত করার জন্য বিটিআরসি ও এনটিএমসি-কে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন 2013 সালে র্যাবের গুলিতে জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পরিবারের অভিযোগ, 2013 সালের 13 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে দোতলা থেকে ধরে তার 4তলা বাড়ির ছাদে নিয়ে যায় র্যাব। সেখানে তাকে নির্যাতন ও হাঁটুতে গুলি করার পর ছাদ থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না। ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান, মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ডিজিটাল উপাত্ত যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এসব গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রসিকিউশনকে সহায়তার নির্দেশ দেন আদালত। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। বাংলাদেশে যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, আমাদেরকে তদন্ত কাজে তারা সাহায্য করেন। তদন্ত সংস্থা যে কোনো অথরিটির, যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তো সেইটাকে আমরা আরেকটু লিগ্যাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি। বিকেলে ট্রাইব্যুনালে আসে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের পরিবার। কোনো আসামির নাম উল্লেখ না করেই গণহত্যার অভিযোগ দায়ের করেন তারা। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিতে কালবেলার সাংবাদিক আলী ইব্রাহিমকে 20 জানুয়ারি তলব করেছে ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপুর রিপোর্ট। ফাঁসির মঞ্চ থেকে মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তিনি গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় আনন্দঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কারাগার ফটকের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে যায় নেতাকর্মীরা। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এখানে কি অবস্থা। ওইখানে দেখেন প্রিয় নেতার আগমনের সাথে সাথে এখানে অসংখ্য নেতাকর্মী যারা এখানে কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে অবস্থান করছেন, তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন। ভাটি বাংলার সিংহপুরুষ এবং এই সমগ্র বাংলাদেশের কত জনপ্রিয় নেতা, এটা আপনারা বাস্তবে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আমরা বাংলার জনতা সবাই উনার জন্য আমরা পাগল। উনার জনপ্রিয়তা এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনার জন্য দুয়ার খাতিরে উনি বেঁচে আছে।
বৃহস্পতিবার সকাল থেকে মানুষের এ ঢল লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আবারও প্রমাণ করল। মুক্তির খবরে তার নিজ এলাকা নেত্রকোনা এবং ঢাকা ও আশপাশের জেলার শুভাকাঙ্ক্ষীরা দলে দলে কারাগারের সামনে আসেন। মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে নেতাকর্মীদের ভালোবাসা কুড়িয়েছেন বাবর। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বাবর আসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। 2007 সালের 28 মে আটক হয়েছিলেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় আলোচিত 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। সব মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার পতন মানতে পারেনি বলেই ভারত অবৈধভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাড্ডা, রামপুরা ও বনশ্রীতে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে লুটপাটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে নয়, ভারতে হয় দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য মেনে নেবে না। বলেন, সংকট থেকে রক্ষা পেতে অবিলম্বে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনি অনেক কিছুই শিখে তাদের কাছে বিক্রি করেছেন। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে। দেশ গঠনের লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচন আদায়ের লড়াই এখনো রয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আগামীতে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া সম্ভব বলেও আশা প্রকাশ করেন শফিকুর রহমান। ছাত্র জনতার ঐক্য ইতিপূর্বে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে। এই জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীরও সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর পিঠা উৎসবে তিনি এ আশা প্রকাশ করেন। CAC বলেন, সংস্কার প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কমিশন। অন্যদিকে দুর্বৃত্তকারী ও মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানান, 90% মানুষ সংসদের আগে স্থানীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে? আমরা একটা সার্ভে করেছি, প্রায় 90% মানুষ স্থানীয় নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে। এই নির্বাচনী অঙ্গনটাকে দুর্বৃত্তমুক্ত করার আমরা আমাদের প্রস্তাবগুলো আমরা সেইভাবে সাজিয়েছি, দুর্বৃত্তমুক্ত। যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু যে গুরুতর যারা দুর্নীতি করেছে তারা যেন এই নির্বাচনে প্রার্থী হতে না পারে। ওনারা সুপারিশ দিয়েছেন, এটা ইমপ্লিমেন্টেশন করার ব্যাপারে ডিসিশন মেকিং অথরিটি অনেকগুলো আছে, সরকার আছে,
এখন রাজনৈতিক দলের সাথে আলোচনার ব্যাপার আছে। আমরা যারা বাস্তবায়ন করবো, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের ক্যাপাসিটি, আমরা এটা পারবো কিনা, আমাদের কাছে গ্রহণ সেই দৃষ্টিগত আছে। ডেফিনেটলি ওনারা তো ইলেকশন কমিশনকে এক্সটেনশন করার জন্য ওনারা প্রস্তাবগুলো দিয়েছেন, এমন মনে হয়েছে আর কি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ। এবছরের মধ্যে এটি চালু হবার কথা রয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খুব শীঘ্রই ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়েও সিভিল এভিয়েশন কাজ করছে। জিএম তসলিমের রিপোর্ট। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সবকটি বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি আয়োজন করে এই সংবাদ সম্মেলনের। সংস্থাটির চেয়ারম্যান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 3rd টার্মিনালের কাজ প্রায় সম্পন্ন। আমরা এটাতে অনেক খরচ করেছি, আপনারা জানেন $2.1 বিলিয়ন এখানে আমাদের খরচ হয়েছে। তো যেটা জায়গা থেকে আমরা লোন নিয়েছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট অফ বাংলাদেশ দিয়েছে। এই প্রজেক্টটা আমরা অতি দ্রুততার সাথে শেষ করতে চাচ্ছি। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির আরেকটি অডিট সফলভাবে সমাপ্তির পর ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চালু করতে আর কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। এটার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করার জন্য মোটেই প্রস্তুত নেই। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর এবং বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও মান উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। রানওয়ের সক্ষমতা শক্তি বৃদ্ধি পাবে, এয়ারক্রাফটের জন্য সেফ হয়ে যাবে, লাইটিং সিস্টেম এন্ড আদার্স প্রতিটা জিনিস আমরা করছি এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার্স আছে। এডিশনালি আমি ঢাকা থেকে দুজন করে এক্সট্রা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা জায়গায় পাঠাইছি যাতে আমার প্রজেক্টে দেরি না হয়। তিনি আরও জানান, বিমানবন্দরগুলো শুধু অবকাঠামো কিংবা রানওয়ের সম্প্রসারণ নয়, যাত্রী সেবার মানোন্নয়নও তৎপর রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল সোশ্যাল ইসলামী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ শাখার গ্রাহক সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুন সাদায়াত। এ সময় তিনি সবাইকে SIBL এর উপর আস্থা রেখে আগের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাবেশে অংশ নেয়া 2 শতাধিক গ্রাহক ব্যাংকের সার্বিক কার্যক্রমে তাদের সন্তুষ্টির কথা জানায়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক AAM হাবিবুর রহমান, ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মুহিবুল কাদির, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক আব্দুল মোতালেব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 34 বছরে পদার্পণ করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT। উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর M আলিমুল্লাহ মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপাচার্য ডক্টর আব্দুর রব, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মমতাজুর রহমান সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। এ সময় অ্যালামনাদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আলোচনা করা হয়। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। নিজেদের মাঠে খুলনা টাইগার্সকে উড়িয়ে বিপিএল এ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো চিটাগং কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে 45 রানে জয় পায় বন্দরনগরীর দলটি। 201 রানের জয়ের টার্গেটে নেমে চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় খুলনার ব্যাটাররা। শেষ পর্যন্ত 155 রানে থামে মেহেদী হাসান মিরাজের দল। খুলনার পক্ষে সর্বোচ্চ 37 রান করেন দারবিশ রসুল। চিটাগংয়ের বোলারদের মধ্যে আরাফাত সানি 3টি এবং শরীফুল ও খালিদ 2টি করে উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 18 রানে ওসমান খানের উইকেট হারায় স্বাগতিক চিটাগং কিংস। কিন্তু দ্বিতীয় উইকেটে 63 বলে 128 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। ইমন 29 বলে 39 রান করে আউট হন। 48 বলে সেঞ্চুরি করা ক্লার্ক 50 বলে 101 রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 7 উইকেটে 200 রানের পুঁজি পায় চিটাগং কিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না গেলে উদ্দেশ্য ব্যাহত হবে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনা প্রয়োজন আছে, উপদেষ্টা আসিফ নজরুল।
জুলাই গণ অভ্যুত্থানের সব ডিজিটাল তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসি-কে ট্রাইব্যুনালের নির্দেশ। শহীদ মীর মুগ্ধ ও জামায়াত নেতা ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় পরিবারের মামলা। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কারাগারের সামনে হাজারো নেতাকর্মীর ফুলের শুভেচ্ছা, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। দেশের 90% মানুষ জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায়, জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।